পারো? ইন্টারনাল ফোর্স একটা 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 যে কেউ একটা একটু বলো দেখি। ম্যাম পাঁচটা ছিল: গ্রুপ অ্যাটমসফিয়ার, হেটেরোজেনিটি, হোমোজেনিটি, কমিউনিকেশন প্যাটার্ন, হোমোজেনিটি এন্ড হেটারোজেনিটি, কমিউনিকেশন প্যাটার্ন, তারপর হিউম্যান রিলেশন স্কিল, পার্টিসিপেশন প্যাটার্ন। ভেরি গুড। আমরা এখন বাকিগুলোতে যাচ্ছি। এই যে দেখো, গ্রুপ অ্যাটমসফিয়ার ছিল, মানে গ্রুপে কেমন কোরিলেশন থাকবে, তাদের মধ্যে সম্পর্কটা কেমন সেটা বলেছিলাম। হেটারোজেনিটি, হোমোজেনিটির কথা, হেটারোজেনিটি এবং হোমোজেনিটির কথা বলেছি। নাম্বার 3 তে ছিল কমিউনিকেশন প্যাটার্ন, এটার ব্যাখ্যা আমি দিয়েছিলাম যে কমিউনিকেশন প্যাটার্ন বলতে কি বোঝায়। হিউম্যান রিলেশন স্কিল বলেছিলাম এবং কালকে লাউ দিই নাচবো বোয়াল। বুঝি বুঝি নাই তোমার কথা, তোমার কথা বোঝা যাচ্ছে না। আমাকে বলছো না নিজেরা কমিউনিকেট করছো? আচ্ছা, নাম্বার 5 যেটা ছিল পার্টিসিপেশন প্যাটার্ন। হ্যাঁ, যে পার্টিসিপেশন প্যাটার্ন বলতে আমরা যেটাতে বোঝাতে চাচ্ছিলাম যে একটা গ্রুপে তো আসলে বিভিন্ন মেম্বার থাকে এবং নাম্বার হলো, সেটা হতে পারে 10 জন, 20 জন, 15 জন, এরকম হতে পারে। এবং আমার এই যে মেম্বার গুলো রয়েছে, এই মেম্বার গুলো কিন্তু শুধুমাত্র একটা গ্রুপেই যে ইনভলভ তা কিন্তু না, সে একাধিক গ্রুপের সাথে ইনভলভ থাকতে পারে। এখন আমরা এটা বলতে চাচ্ছিলাম এইখানে যারা পার্টিসিপেট করছে তাদের প্যাটার্নটা কেমন। যদি আমি জাস্ট গ্রুপে থাকার জন্যই থাকি তাহলে কিন্তু একরকম কথা, বা গ্রুপের থেকে গ্রুপের ভালো মন্দ বিচার বিবেচনা করে আমার যা পটেনশিয়ালিটি রয়েছে সেটাকে শো করানো, সেটার ক্ষেত্রেও কিন্তু গ্রুপের পারফরমেন্স ভিন্ন হবে। এটা এখানে গ্রুপের পার্টিসিপেশন প্যাটার্নের কথা বলা আছে। আজকে এখন যে স্লাইডটাতে যাবো এটা তোমাদের জন্য নতুন। সেটা কি? নাম্বার 6 গ্রুপ সাইজ, এবং 7 নাম্বার হচ্ছে গ্রুপ স্ট্যান্ডার্ড। গ্রুপ সাইজ যে একটা ইনফ্লুয়েন্স ফেলতে পারে সেটা তোমরা খুব ভালো করেই জানো। কিভাবে ভালো করে আমরা জানলাম? তোমরা যদি একটু লেভেল 2 ক্লাসে ফিরে যাও, ওখানে আমাদের যে 3টা গ্রুপ ছিল মনে আছে, ইন্ডিভিজুয়াল গ্রুপ এবং তারপরে কি ছিল আমাদের, মাস গ্রুপ, আরেকটা কি ছিল, জাস্ট গ্রুপ মেথড ছিল যেটা আর কি। ইন্ডিভিজুয়ালি কি ছিল, একজনের সাথে কমিউনিকেশন করবে আমার এক্সটেনশন ওয়ার্কার, তাকে ম্যানেজ করা ইজি, কিন্তু অনেক টাকা পয়সার ইত্যাদি ইত্যাদি খরচ ছিল। মিডিয়াম গ্রুপটাকে নিয়ে আমাদের আলোচনা। এখন এই মিডিয়াম গ্রুপটার সংখ্যা যদি আমার ধরো 20 জন হয়, ওই গ্রুপটাকে ম্যানেজ করা কিন্তু কম্পারেটিভলি ইজি হবে যখন যদি এই গ্রুপের মেম্বারটা আমার 50 জন বা 60 জন হয়ে যায়। লার্জ গ্রুপ এখানে আলোচনায় নিয়ে আসছি না আমি, বা মাস গ্রুপকেও নিয়ে আসছি না, কারণ মাস গ্রুপকে তো আমি কন্ট্রোলই করতে পারবো না, ওই কনসেপ্টের উপর ভিত্তি করেই তৈরি মাস গ্রুপ। আর লার্জ গ্রুপ হয়ে যাচ্ছে যখনই আমার এই সংখ্যাটি বেশি হয়, 50-60 জনের উপরে চলে যাচ্ছে লার্জ গ্রুপ। তাহলে দেখো 20 জনের যদি একটি গ্রুপ থাকে, সির্ফ আমি উদাহরণটা এভাবে দেই যে প্র্যাকটিক্যাল গ্রুপ এবং থিওরি ক্লাসের গ্রুপ। প্র্যাকটিক্যাল গ্রুপের সাথে কিন্তু টিচারের ইন্টারাকশন বেশি, বা টিচার কিন্তু মোটামুটি ভাবে ছাত্রদের নাম জানে বা তাদের কন্টাক্টে আসতে পারে, ছাত্ররাও কিন্তু ইন্টারেক্ট করতে পারে ভালো টিচারের সাথে। তো থিওরি ক্লাসে কিন্তু সেটা ডিফিকাল্ট হয়। এটাই হচ্ছে গ্রুপ সাইজের একটা ইনফ্লুয়েন্স গ্রুপ ডিনামিক্সে। যদি গ্রুপ সাইজ ছোট হয় তাহলে কাজ করতে সুবিধা এবং সেই গ্রুপের আউটপুটও ভালো হয়, এবং যদি লার্জ গ্রুপ হয় কম্পারেটিভলি কঠিন হয়। আচ্ছা, গ্রুপের স্ট্যান্ডার্ড, নেক্সট পয়েন্টটা হচ্ছে আমার গ্রুপের স্ট্যান্ডার্ড বলতে আমি বোঝাতে চাচ্ছি। গ্রুপ স্ট্যান্ডার্ড বলতে আমরা এখানে কি বুঝি? গ্রুপ স্ট্যান্ডার্ড বলতে বলতো তোমরা এখানে কি বুঝতে পারছো? রুলস রেগুলেশনস। গ্রুপ স্ট্যান্ডার্ড বলতে আমরা আসলে রুলস রেগুলেশন বলবো না। এখানে আমরা যেটা বলি, আমরা অনেক সময় বলি না যে ওই লোকটার স্ট্যান্ডার্ড অনেক হাই, এই লোকটার স্ট্যান্ডার্ড অনেক লো। এর মানে কি, আমি কিছু ক্রাইটেরিয়া ফিক্স করি। ক্রাইটেরিয়া গুলো কি? তার হয় ইনকাম লেভেল কত, বা তার এডুকেশন লেভেল কত, অথবা সে যে জবটা করছে সেটা কত বড় জব,
ইত্যাদি ইত্যাদি, এভাবে আমরা ক্রাইটেরিয়া ফিক্স করি। এখানে এটাই বোঝাচ্ছি যে গ্রুপের স্ট্যান্ডার্ড মানে তোমার এখানে যে পিপুল গুলো রয়েছে, অনেক সময় হয় না যে পোর ফার্মার, মিডল ক্লাস ফার্মার, রিচ ফার্মার বা রিচার ফার্মার সবগুলো নিয়ে একটা গ্রুপ, এটার এক ধরনের স্ট্যান্ডার্ড। অথবা একেবারে যাদের জমি জমা নেই ওদেরকে নিয়ে যখন আমরা একটা গ্রুপ করি, অথবা আমরা এমন একটা গ্রুপ নিলাম যে গ্রুপের ফার্মারদের একটা নতুন কাজের অভিজ্ঞতা কম আছে, যেমন ধরো আমি এখন টি বার্ডিং করাবো, কিছু ফার্মারদেরকে নিয়ে একটা গ্রুপ করলাম, 25 জনের একটা গ্রুপ করলাম, তাদেরকে টি বার্ডিং করাবো। কোনো একটা গাছে টি বার্ডিং আমি করাতে চাই, বলো তো কোন গাছের আমি টি বার্ডিং করতে পারি? টি বার্ডিং ম্যাম রোজ রোজ ম্যাম। রোজের হতে পারে, লেবুর হতে পারে, আর কার হতে পারে, আমার বোতল ব্রাশের বা ইত্যাদি ইত্যাদি গাছের হতে পারে। আমরা রোজকে নিচ্ছি, এখন তারা কখনোই এই টি বার্ডিংটি করেনি। তাহলে দেখো তার এখানে কিসের অভাব রয়েছে? তার নলেজের অভাব রয়েছে, স্কিলেরও অভাব রয়েছে। এটাকে আমরা বলছি গ্রুপ স্ট্যান্ডার্ড। এই গ্রুপ স্ট্যান্ডার্ডটা তোমার কি করে একটা ইন্টারনাল ফ্যাক্টর হিসেবে গ্রুপ ডিনামিক্সে কাজ করবে। যে লোকগুলোর কোনো নলেজই থাকবে না এই বিষয়টায়, তখন কিন্তু তারা একরকম করে কাজ করবে, কিন্তু তাদেরকে কিছুদিন প্রশিক্ষণ দেওয়ার পর বা তারা কিছুদিন কাজ করার পর তাদের কিন্তু কি হয়ে যাবে, এই বিষয়ের নলেজটাও ডেভেলপ করবে, তারা স্কিলড হবে, তারা কিন্তু গ্রুপটাকে আরো সুন্দরভাবে গুছিয়ে নিয়ে কাজ করতে পারবে। ঠিক আছে, তাহলে কি আমার এই কনসেপ্টটা তো ক্লিয়ার হলো যে গ্রুপ স্ট্যান্ডার্ডটাও একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে গ্রুপ ডিনামিক্সে। এখন আমি আবার পূর্বের প্রশ্নে ফিরে যাই, গ্রুপ ডিনামিক্সটা বলো। ম্যাম গ্রুপ ডিনামিক্স হচ্ছে এমন একটা কোর্স, যে কোর্সটা হচ্ছে কোনো একটা গ্রুপকে একসাথে রাখতে এবং তাকে কাজ করাতে মানে হেল্প করে বা কাজ করায়। ভেরি গুড। যে গ্রুপ ডিনামিক্স একটা ফোর্স, প্রথম কথাটা হচ্ছে একটা ফোর্স, যে ফোর্সের কারণে কি করবে, গ্রুপের পিপল গুলো তাদের যে অবস্থানটি রয়েছে সেটাকে মুভ করানোর চেষ্টা করবে, এবং সেই মুভটা অনেক সময় কিন্তু নেগেটিভ হতে পারে, সেটা তো আমরা জানি না, কিন্তু তারা মুভ করানোর চেষ্টা করবে এবং ধরে নিচ্ছে আমি পজিটিভ দিকেই মুভ করব, অতএব গ্রুপের ডেভেলপমেন্ট করব। এটাই হচ্ছে আমার গ্রুপ ডিনামিক্স। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। Number 8, leadership pattern, social control and group solidarity. এই তিনটা পয়েন্ট এখানে আমি ব্যাখ্যা করেছি। লিডারশিপ প্যাটার্ন, লিডারশিপ তোমরা একেবারেই ডিটেলস পড়েছো লেভেল 2 তে। এটা লিডারের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ। তোমরা তো লেভেল 2 তে লিডারশিপ কার কাছ থেকে পড়েছো? আমার কাছ থেকে পড়েছো কি? আমি তোমাদেরকে লিডারশিপ পড়িয়েছিলাম? হুমায়ুন কবির স্যার ছিল না, আমি পড়িয়েছিলাম? ম্যাডাম আপনি পড়াইছিলেন। আচ্ছা, আমি এখানে একটা এক্সাম্পল এভাবে দিয়েছিলাম যে আমি করিম ভবনে ক্লাস নিচ্ছি, আমি আমার স্টুডেন্টদেরকে বলছি তোমরা এখন আমাদের এক্সটেনশন ডিপার্টমেন্টে যাও, এবং আমি বলে দিলাম 5 মিনিটের মধ্যে যাও। তখন মানে আমাকে অবশ্যই টাইমটাকে ক্যালকুলেশন করে নিতে হবে যে 5 মিনিট সময় লাগে করিম ভবন থেকে আমার ডিপার্টমেন্টে যেতে, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স আমি যেটা বলতে চাচ্ছি। কিন্তু আমি কি করলাম, আমি করিম ভবন অবস্থান করলাম। তখন এই আমার 90 জন স্টুডেন্ট যখন যাবে, এলোমেলো ভাবে যাবে, দেখা যাবে যে কেউ 5 মিনিটের মধ্যে পৌঁছাতে পারছে, কেউ পারছে না, ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটবে। 90 জন থেকে আমার 80 জন হয়ে যাবে ফাইনালি, এই ধরনের একটা প্রবলেম হতে পারে। কিন্তু আমি যদি বলি যে আমি হাঁটছি, আমার পেছন পেছন তোমরা আসো, এবং ওখানে যাওয়ার পর আমি তোমাদের সাথে একত্রিত বসে একটা কাজ করতে চাই, বা জাস্ট আমাদের স্টুডেন্টদের টিচারদের ভাষায় যদি বলি আমি একটা অ্যাটেন্ডেন্স নিব, তাহলে দেখা যাবে 90 কিন্তু আমার 90ই থাকবে, এবং 5 মিনিটের মধ্যেই কিন্তু সবার এন্ট্রেন্স আমার সেই জায়গাটি হয়ে যাবে। এটা জাস্ট আমি কিন্তু দেখো লিডারের ভূমিকাটা বা লিডারের প্যাটার্নটাকে বোঝানোর চেষ্টা করেছি। এখানে যে দুটো টাইপ আমার চলে আসবে, অটোক্রেট লিডার আর ডেমোক্রেট লিডার। হ্যাঁ, সেই দুটো লিডারের জাস্ট অ্যাক্টিভিটিজের পারফরমেন্স আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি যে লিডারশিপের প্যাটার্নের উপরও নির্ভর করবে একটা গ্রুপের যে মুভমেন্ট কেমন হবে বা তার ডাইনামিক্সটা কি পজিশনে দাঁড়াবে।
কারণ একজন গ্রুপের যদি লিডার ভালো হয় অটোমেটিক্যালি কিন্তু বাকি গ্রুপ মেম্বাররা কাজ করতেও স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রথম পয়েন্ট যেটা ছিল যে গ্রুপ অ্যাটমসফিয়ার, সেটা অ্যাটমসফিয়ারটাও ভালো হয় এবং আলটিমেট ডেভেলপমেন্টটাও ভালো হয়। নেক্সট পয়েন্ট, সোশ্যাল কন্ট্রোল। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার গ্রুপ ডিনামিক্স এর জন্য। এখানে আসলে বিভিন্ন ধরনের মেকানিজম এর মাধ্যমে গ্রুপের যে মেম্বাররা রয়েছে ইন্ডিভিজুয়ালি এবং গ্রুপ ওয়াইজ তাদের পারফরমেন্স শো করে থাকে এবং গ্রুপে কাজ করে গ্রুপের ডেভেলপমেন্ট করে থাকে। এখন এই সোশ্যাল কন্ট্রোল বলতে যে এক্সাম্পলগুলো আমরা নিয়ে আসতে পারি, এখানে আমি লাস্ট ক্লাসে একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে আমি কোনো একটা পার্টিকুলার প্লেসে ইরিগেশন ফ্যাসিলিটি ডেভেলপ করতে চাই। তখন আমার কি করতে, একটা জায়গায় পাম্প ব্যবহার করতে হবে, জাস্ট স্থাপন করতে হবে এবং সেখান থেকে চারপাশে আমি ইরিগেটেড করব। যেহেতু চারপাশ আমি ইরিগেটেড করব নির্দিষ্ট একটা প্লেসের ডিস্টেন্সের থেকে, তখন কিন্তু একজন দুইজনের জমি আমার থাকে না। এখানে আমার 10 জন 20 জন 30 জনের একটা ওপিনিয়ন আমার এখানে চলে আসে বা তাদের অ্যাক্টিভিটিস চলে আসে। এই কাজগুলো যখন করতে হয় তখন কিন্তু মোটিভেশন বা ম্যানেজারিয়াল ক্যাপাসিটি বা মেকানিজম এখানে কাজ করে। মোটিভেশন, তোমাদেরকে সেই বাতাসার গল্প মনে আছে, হুজুরের বাতাসা, যে ছাত্রকে বাতাসা দিত, তারপর বাতাসার লোভে লোভে সে আসতো, তারপরে একদিন সে শিক্ষা অর্জন করলো। এই যে এইটা এক ধরনের মেকানিজম। বা আমি তোমাদের ক্লাসে বলেছিলাম যে আমি যদি বলি আজকের এই কোশ্চেনটি পরীক্ষায় আসবে, তখন কিন্তু তোমার মনোযোগ বেড়ে যায় এবং প্রতিটা স্টুডেন্ট কিন্তু খাতায় লেখার চেষ্টা করো প্রশ্নটা। এর আগ পর্যন্ত কিন্তু মনোযোগ যদি 20 জনের থাকে, আমার ওই কথাটি বলার পর 30 জনের মনোযোগ চলে আসবে। জাস্ট এগুলো হচ্ছে সোশ্যাল বিষয়কে কন্ট্রোল করার জন্য কিছু মেকানিজম বা কিছু প্রিভেন্ট, মানে আনওয়ান্টেড কোনো ঘটনাকে আমি কি করতে পারি, আনওয়ান্টেড কিছু ঘটনা কিন্তু আমার সোসাইটিতে হতে পারে বা গ্রুপে হতে পারে, সেটাকে মিনিমাইজ করে আমার গ্রুপটাকে কন্ট্রোল করতে হবে। এটা হচ্ছে আমার সোশ্যাল কন্ট্রোল। এটা তোমার রুলস রেগুলেশন দিয়ে করলে হবে না, এটাকে তোমাকে কি করতে হবে, ম্যানেজ করতে হবে, ম্যানেজারিয়াল কিছু ক্যাপাসিটি লাগে। নেক্সট পয়েন্ট, গ্রুপ সলিডারিটি বা উই ফিলিং। উই ফিলিং বলতে আমরা আসলে কি বুঝি, যে আমাকে সবসময় ভাবতে হবে যে গ্রুপটা আমার। তুমি বলতে পারো যে আমি তো এই গ্রুপের একজন মেম্বার মাত্র, আমি তো কোনো পজিশন পাবো না, আমি কোনো লিডারের কাজ করতে পারবো না, আমাকে অন্যরা খুব বেশি মানে না, আমি তো শুধুমাত্র জাস্ট মেম্বার হিসাবে কাজ করব, এরকম না। গ্রুপের ভালো মন্দ যাই হোক সবই এটার আমার পার্ট। বলতে হবে যে এটা আমার, একটা মানে ওন করতে হবে যে আমার নিজের হিসাবে এটাকে বুঝতে হবে। এই কথাটা কি তোমাদের ক্লিয়ার কিনা? এটা কিন্তু একটা কঠিন টার্মিনোলজি, উই ফিলিং মানে আমার। ম্যাম আরেকবার একটু বুঝাবেন? আচ্ছা, এখানে উই ফিলিং বলতে বোঝাতে চাচ্ছি যে কোনো জিনিসের প্রতি তোমার দয়া মায়া বা নিজের বলে মনে করা, জাস্ট আমি গ্রুপ মেম্বার এই হিসাবে ট্রিট করা না। হ্যাঁ, বলতে হবে যে না, গ্রুপের যেহেতু আমি মেম্বার, গ্রুপের যদি ভালো হয় এটাও আমার, গ্রুপের যদি খারাপ হয় এটাও আমার। আমরা অনেক সময় আছি না, যে ধরো আমরা 5 জন বন্ধু আছি, আমি জানতে পেলাম যে আমার যে একটা বন্ধু আছে করিম, ওর এই কাজটা যদি সে করে তার খুব একটা লাভ হবে না, কিন্তু আমি যদি তাকে একটু জাস্ট অ্যাড হই তার সাথে, তাহলে তার হয়তো বা ইকোনমিক্যালি একটু বেনিফিট হতে পারে। তা আমি যদি চিন্তা করি যে না, ওর লাভ হোক ক্ষতি হোক আমার কি, এরকম না। উই ফিলিং মানে এটা নিজেকে ওন করতে হবে, নিজের বলে মনে করতে হবে, তাহলে তোমার কি থাকবে, একটা গ্রুপের মধ্যে সলিডারিটি থাকবে। সলিডারিটি মানে মানে কোহেশন, মানে একে অপরের সাথে ভালো সম্পর্ক থাকবে, একটা আইডেন্টিটি থাকবে, যে প্রত্যেকের তরে, কথাটা এরকম। ক্লিয়ার উই ফিলিং? আচ্ছা, তাহলে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। ম্যাম, বলো। সোশ্যাল কন্ট্রোলের ফিল্ড লেভেলের একটা এক্সাম্পল তোমার কথাটা ক্লিয়ার না। ম্যাম, সোশ্যাল কন্ট্রোলের যে পয়েন্টটা, ফিল্ড লেভেলের এক্সাম্পল। আমি বুঝতে পারছি না তোমার কথা।
ম্যাম সোশ্যাল কন্ট্রোল যে পয়েন্টটা আছে হুম এখানে হচ্ছে ম্যাম আপনি তো আমাদের প্রেফারেন্স এক্সাম্পলটা দিয়েছেন হ্যাঁ সোশ্যাল মানে যদি ফিল্ড লেভেলের প্রেক্ষিতে একটা এক্সাম্পল দেওয়া হতো। দিলাম তো, ওই যে ইরিগেশনের একটা এক্সাম্পল দিয়েছি, একটা তোমাদের ক্লাসরুমের এক্সাম্পল দিয়েছি, একটা ইরিগেশনের এক্সাম্পল দিয়েছি, একটা দিয়েছি তোমাদের, একটা দিয়েছি ফার্মারদের। ইরিগেশনেরটা তুমি শুনো নাই? সরি ম্যাম মিস করে গেছে। ও আচ্ছা, মিস করেছো। যেটা বলেছি যে ধরো আমি একটা পার্টিকুলার এরিয়াকে ইরিগেটেড করতে চাই পাম্প থেকে পানি নিয়ে। এটা তুমি জানো তো, পাম্প থেকে যখন পানি বের হয় একটা ড্রেন করতে হয়। হ্যাঁ, ড্রেনটা কিন্তু একদম স্ট্রেট লাইন বরাবর হয় না, যার যেখানে জমি আছে সেই জায়গাটিতে ড্রেনের লাইন যায়। এই যে পানির যে ড্রেনের লাইনটি গেল, এটা কিন্তু অনেকটুকু জায়গা দখল করে কিন্তু জমি, এবং যে জমির পাশ দিয়ে যায় সেই জমিতে কিন্তু অনেক সময় পানির পরিমাণটিও বেশি থাকে, বা তুমি যেহেতু একটা ড্রেন ব্যবহার করছো, মাটিটা যেহেতু ভেজা ভেজা থাকে, অনেক সময় তোমার এই পাটটা ভেঙে যায়, ইঁদুরের গর্ত করে, মিনিমাম কিছু সাইড ইফেক্ট আছে। হুম, আচ্ছা, এটা যখন তুমি একটা জমির, ধরো আমার জমির উপর দিয়ে ড্রেনটা নিচ্ছ, কিন্তু আরেকজনের জমিতে বেশ একটু পেছনে, তার জমি দিয়ে যাচ্ছে না, তার জমিতে যে লাইনটা শেষ হয়ে যাচ্ছে, এখন মাঝখানে যে লোকটির জমির পাশ দিয়ে ড্রেনটি গেল, সে বললো যে না, আমি আমার জমির উপর দিয়ে ড্রেন দিব না, কারণ কি একটু জমি নষ্ট হয়, এবং আমি যে দুই তিনটা পয়েন্ট বললাম ওই দুই তিনটা ঘটনাও কিন্তু ঘটবে, ইঁদুরে বাসা করবে, তারপরে তোমার অনেক সময় পানি বেশি চলে যাবে তোমার জমিতে, ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটে। তখন তুমি বললা যে না আমি দিব না, তখন কি করে, এই তার পার্সোনাল মেকানিজমে সোসাইটাল রিলেশনশিপ দিয়ে তখন এটাকে ম্যানেজ করে। হ্যাঁ, এবং এই ড্রেনে পানি নেওয়া কিন্তু নিয়ে প্রচুর মারামারি ইত্যাদি ইত্যাদি ঘটনা আছে, তোমরা শুনেছো কিনা জানি না। তোমরা যারা, যাদের অ্যাটাচমেন্ট গ্রামের সাথে আছে, তারা এই জিনিসটা খুব ভালো জানতে পারবে। তুমি তো ভালো একটা এক্সাম্পল দিয়েছো, কিন্তু সেই ফারাক্কাবাদের এক্সাম্পল তো মানে ইন্ডিভিজুয়াল লেভেলে নেই, এটা তো আমার সোসাইটির অনেক বড় বড় লেভেলে রয়েছে, পলিটিক্যাল মেকানিজম যেটা রয়েছে সেখানে চলে গিয়েছে। হ্যাঁ, ছোট থেকে তা আস্তে আস্তে বড় হয়। এখন ক্লিয়ার? যে আমাকে প্রশ্ন করেছিলে। জি ম্যাম। আচ্ছা, গ্রুপ ইভালুয়েশন, এটা জাস্ট গ্রুপের যদি মনিটরিং ইভালুয়েশন না থাকে তাহলে কখনোই গ্রুপ ভালোভাবে কাজ করতে পারবে না, এবং গ্রুপের এই ডিনামিক্সটা নির্ভর করে, যেমন তোমাদের কিছুক্ষণ আগে প্রথমে ক্লাসের শুরুতে কিন্তু আমি বলছিলাম যে তোমরা কি পরীক্ষা দিবা কি দিবা না, তখন আমার কিন্তু আনসার এসেছিল ম্যাডাম পরীক্ষা দিব না। যদি আমি চাপিয়ে দেই যে তোমাদের পরীক্ষা দিতে হবে সেটা অন্য কথা, উইলিংনেস থেকে যদি বলি যে ম্যাডাম পরীক্ষা দিব না, তুমি যদি পরীক্ষা না দাও কখনোই এই ক্লাসের গুরুত্ব তোমার কাছে আসবে না। একদম ক্লিয়ার কথা, ক্লিয়ার, একেবারে ক্লিয়ার। যে পরীক্ষাটা কি, তাহলে এর মানে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনের জায়গা। এখন ফার্মার্স লেভেলে আমি কথাটা বলতে চাই, এতক্ষণ তো তোমাদের লেভেলে বললাম, ফার্মার্স লেভেলের অ্যাপ্লিকেশনটা কি, যখনই আমি একটা গ্রুপে অ্যাটাচমেন্টে যাব, প্রথম এবং প্রধান উদ্দেশ্য এবং একমাত্র উদ্দেশ্যই আমার কৃষকের থাকবে এই গ্রুপে অ্যাটাচ হলে আমি কিভাবে লাভবান হব। কিভাবে সে লাভবান হতে পারে, ওই যে আমি বললাম, ধরো এই গ্রুপে আছে বলে তার ইরিগেশন পানির কোনো প্রবলেম হবে না, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট এরকম হতে পারে যে ধরো সে ই করলো, কোনো ধরনের ইনসেকটিসাইড বা পেস্টিসাইড ইউজ করলো জমিতে, আমি যদি একা করে থাকি তাহলে কিন্তু পাশের জমির লোকজন যদি না করে, তুমি যতই 100% ধরো পোকা কন্ট্রোল করেছো, জাস্ট কিছুদিন ওয়েট করো, কয়েকদিনের মধ্যেই আবার কি করবে, পাশের প্লটের পোকা তোমার প্লটে এসে তোমাকে জমিটাকে নষ্ট করে দিবে, তুমি পারবে না। এটা একটা কথা। তৃতীয় কথা হলো, এখন গ্রামে গঞ্জে যে প্রবলেমটা দেখা দেয় বা যে জিনিসটা খুব বেশি কাজ করে সেটা হচ্ছে যে তুমি কোনো জায়গা থেকে যদি ফান্ড পেতে চাও, ক্রেডিট পেতে চাও, হ্যাঁ, তোমাকে ইন্ডিভিজুয়ালি কখনোই ক্রেডিট দিবে না, তোমাকে অবশ্যই একটা গ্রুপে অ্যাটাচমেন্ট থাকতে হবে, এর মানে তোমার একটা গ্রুপ লাগবে। তোমার যখনই গ্রুপ থাকবে তখন ওই গ্রুপের এগেনস্টে লোনটা পাবে। এখন এখানে ধরো জামাল, কামাল, রহিম ইত্যাদি লোক আছে 10 জন, এর মধ্যে 5 জন খুবই ইফিশিয়েন্ট, আর বাকি 2 জন মোটামুটি, আর একজন আছে একেবারেই লেগার, সেও কিন্তু লোনটা পেয়ে যাবে। স্রেফ কোন কনসেপ্টের কারণে, জাস্ট গ্রুপ অ্যাটাচমেন্টের কারণে।
এর মানেটা কি? তাহলে আমি গ্রুপে কেন জয়েন করেছি? প্রথম প্রধান উদ্দেশ্যই হলো যে আমি গ্রুপ থেকে বেনিফিটেড হতে পারবো। ঠিক এই জিনিসটা এরকম, গ্রুপের যদি মানে ইমপ্লিকেশন না থাকে এবং গ্রুপের যদি ইভালুয়েশন না থাকে, তাহলে তুমি গ্রুপে কখনোই অ্যাটাচ হবে না এবং গ্রুপে কখনোই তুমি কাজ করবে না। যখনই তুমি বুঝতে পারো যে গ্রুপে অ্যাটাচ হলে আমি এটা পাবো, এটা করতে পারছি, বা এটা আমার বেটার ওয়েতে হচ্ছে, তখনই মানুষ গ্রুপে অ্যাটাচমেন্টে যাবে। ক্লিয়ার? এগুলোই ছিল আমার ইন্টারনাল ফোর্স। লাস্ট ক্লাসে আমাকে একজন প্রশ্ন করছিল যে ম্যাডাম এক্সটার্নাল ফোর্সের একটা এক্সাম্পল কি দিবেন? আমি বলেছিলাম যে হ্যাঁ অবশ্যই আমি দিব না কেন। এখন আমরা যাব এক্সটার্নাল ফোর্স। এটাতে যাওয়ার আগে তোমাদের কি ধারণা যে এক্সটার্নাল ফোর্স কি হতে পারে? তোমাদের কি কোনো ধারণা আছে? একটা এক্সাম্পল আমাকে দিতে পারো? এক্সটার্নাল ফোর্স কি হতে পারে? এগুলো তো সব ইন্টারনাল ফোর্স বললাম, যে গ্রুপের ভেতরে থেকে থেকে কাজ। কমিউনিটি হতে পারে ম্যাডাম। কমিউনিটি, ভেরি গুড। নেক্সট? ম্যাম বিভিন্ন অর্গানাইজেশনের লোকজন। বিভিন্ন অর্গানাইজেশনের লোকজন, যেমন যে অন্য একটা অর্গানাইজেশন আমাকে ইনফ্লুয়েন্স করতে পারে। যারা অনেক সময় নতুন নতুন ইনভেনশন যখন ইন্ট্রোডিউস করে, তারা যখন গ্রুপের উপর মানে তখন ওটা যখন ইনফ্লুয়েন্স করতে চায় তখন। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি কি আছে আমাদের। প্রথম পয়েন্টে চলে আসছে কি? কমিউনিটি। হ্যাঁ, তারপরে দেখো অর্গানাইজেশন এসেছে, কিন্তু অন্য সাথে একটা সামনে আরেকটি ওয়ার্ড আছে, প্যারেন্ট অর্গানাইজেশন। আমি এটা ব্যাখ্যা দিব তোমাদেরকে। দেখো কমিউনিটিটা খুব বেশি প্রভাব বিস্তার করে থাকে এক্সটার্নাল ফোর্স হিসাবে। কেমন? ধরো এই যে আমরা যারা আছি সবাই আমরা বাঙালি, সবাই আমরা বাংলায় কথা বলি, সবারই মোটামুটি ভাবে আমরা এই বাংলাদেশের লোক বলে ইকোনমিক কন্ডিশন এক, ওয়েদারও কাছাকাছি। এর পরেও দেখো আমাদের মধ্যে কি পার্থক্য আছে না? যে এক এক এলাকার কিন্তু এক এক রকম রুলস রেগুলেশন রয়েছে, এবং অ্যাটলিস্ট আমাদের কিছু রিলিজিয়নের যে বিষয়টা আছে, ধরো আমরা এখানে মোটামুটি সবাই মুসলমান, কিন্তু মুসলমানদের মধ্যেও কিন্তু আমাদের মতভেদ ইত্যাদি ইত্যাদির মধ্যে পার্থক্য আছে কিনা দেখো, আছে। এই জিনিসগুলো এসেছে। হ্যাঁ, তোমরা এটা পড়েছো, প্রিন্সিপালে পড়েছো, এক্সটেনশনের যে প্রিন্সিপাল গুলো আছে না, যে কিভাবে তোমার সোসাইটির যে বিভিন্ন ধরনের রুলস, ভ্যালুস, ইথনিসিটি প্রভাব বিস্তার করে। এটা হচ্ছে আমার সবকিছু মিলেই তো কমিউনিটি। এই কমিউনিটি মানুষকে কাজ করতে বিভিন্ন ভাবে প্রভাবিত করে থাকে। এখন আমাকে একটা এক্সাম্পল দিতে পারো যে একটা কমিউনিটি কিভাবে একটা গ্রুপকে প্রভাবিত করতে পারে? যেমন আমি যদি বলে থাকি ইথনিসিটি দিয়ে বা রিলিজিয়ান আসপেক্টে একটা এক্সাম্পল দিতে পারো। কমিউনিটি কিভাবে গ্রুপ ডিনামিক্সে প্রভাব বিস্তার করতে পারে রিলিজিয়ান আসপেক্টে? হুম, ম্যাম এমন হতে পারে তোমার কথা বোঝা যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না। ম্যাম এখন শুনতে পাচ্ছেন? না, এখন বোঝা যাচ্ছে না, তোমার নেটওয়ার্ক মনে হয় একটু দুর্বল। তুমি কোন কোন এলাকা থেকে কথা বলছো? ম্যাম ঢাকা থেকে। ঢাকা থেকে তো এত দুর্বল নেটওয়ার্ক হওয়ার কথা না। ম্যাম রিলিজিয়ন পার্সপেক্টিভে হতে পারে ম্যাম অনেক অনেক বিষয় ম্যাডাম যেটা আছে, যেটা চাষ করা যায় না, অনেক ইয়ার ক্ষেত্রে কন্ট্রাডিক্টরি। যেমন অনেক কৃষক চাইলে ম্যাম গাঁজা কফি চাষ চাষ করতে পারে না, পারবে না, গাঁজা চাষ এরকম। করতে পারে না। ভেরি গুড। জি আচ্ছা, ম্যাম। তারপর সোশ্যাল স্ট্যাটাস কিভাবে আমাকে ইনফ্লুয়েন্স করতে পারে, বা কনফ্লিক্ট হিস্টরি। একটা একটা শেয়ার করো, তাহলে তো দেখো ব্যাখ্যা তোমরাই দিতে পারছো আমাকে, আমাকে আর বেশি সময় দিতে হচ্ছে না। নর্মস ভ্যালুস তো প্রতিনিয়ত করছে, ল্যাঙ্গুয়েজ করছে। আছো তোমরা এখানে চিটাগাং বা নোয়াখালীর কেউ আছো?
আই গাড়ি হুট করছি, আপনারা কেউ বুঝছেন নি আর কথা? আমার কথা কি বোঝা গেল? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। কি জি বলেছিলাম? ম্যাম। আমি কি বলেছি? আই গাড়ি হুট করছি। ম্যাম এটা মানে তো জানি না। আমি আমি গাড়িতে গাড়ি উঠে বসছি। না, আমি মিস করেছি গাড়িটা। ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজ আমাকে কি করতে পারে, এভাবে প্রভাব বিস্তার করতে পারে। সোশ্যাল স্ট্যাটাস, যেমন আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে ইকোনমিক কন্ডিশন তোমাকে প্রভাব বিস্তার করতে পারে। কনফ্লিক্ট হিস্ট্রি অনেক সময় প্রভাব বিস্তার করে। যেমন ধরো, যারা হাওর এলাকায় রয়েছে, হাওর এলাকার তোমরা কি চর দখল নামটা শুনেছো নিশ্চয়ই? যে কোনো পার্টিকুলার প্লেসে আমাদের কোনো একটা সিজনে কি হয়, নদীর পানি সরে যায়, তখন কিন্তু অনেকটা ভূমি বের হয়ে আসে, যেটাকে চর আমরা বলে থাকি। এই এই চর দখলটা হয় এবং বর্ষার সময় কিন্তু আবার এটা পানির নিচে চলে যায়। এই নিয়ে কিন্তু অনেক মারামারি, অনেক কিছু রয়েছে। এবং স্রেফ এই কনসেপ্টটাকে নিয়েই কি করে, একটা গ্রুপ ডেভেলপ করে, যারা টার্গেট করে যে এই এখন তো পানি নেমে যাবে, এই গ্রুপটা বিশেষ করে যারা লাঠিয়াল রয়েছে তারা দিয়ে তাদের একটা গ্রুপ তৈরি হয়, যে তখন মারামারি করবে, করে এটাকে দখল করে নেবে এবং পরবর্তীতে তারা একটা কাজ করবে। এভাবে আমার কমিউনিটিতে এক্সটার্নাল ফোর্স গুলো কাজ করে থাকে। আচ্ছা, প্যারেন্ট অর্গানাইজেশন। প্যারেন্ট অর্গানাইজেশন বলতে বুঝিয়েছি আমরা যখন কোনো পার্টিকুলার প্লেসে আমরা যখন কাজ করব, যখন যেখানে আমরা কাজ করতে যাই না কেন, অবশ্যই যে অর্গানাইজেশন গুলো রয়েছে সে অর্গানাইজেশন গুলোকে আমাকে দেখেই বা সে অর্গানাইজেশন গুলোকে নিয়েই আমাকে কাজ করতে হবে, যেটাকে বাদ দিয়ে আমাকে কাজ করা যাবে না। এটার এক্সাম্পল হিসাবে আমি কি বলতে চাই, এখানে আমি এক্সাম্পল হিসাবে বলতে চাই, ধরো কোনো পার্টিকুলার প্লেসে এখন যদি আমরা ভালুকা বা ত্রিশাল এলাকার দিকে যাই, যে প্রচুর পরিমাণে আমার কিন্তু রাইস ফিল্ড যেটা রয়েছে সেটা পন্ডে কনভার্টেড হয়েছে। এর মানে এখানে যদি আমরা পন্ডের কথা আমরা বলি, যে এখানে আমার একটা ট্রান্সফরমেশন ঘটেছে, যে রাইস ফিল্ড থেকে পন্ডে। এখন এই পন্ডের কথা যখন আসলো, পন্ডে আমরা কি করব, নিশ্চয়ই এমনি এমনি পন্ড আমি করিনি, এখানে মাছ চাষ করব আমি। মাছ চাষ যেখানে করা হয় এখানে অ্যাটলিস্ট কিছু ফ্যাসিলিটিস আমার প্রয়োজন হয়। কেমন সেটা ফ্যাসিলিটিস? ধরো তোমাকে অ্যাটলিস্ট ওই যে ছোট ট্রাক গুলো যেগুলো আছে বা ভেহিকেল যেগুলো আছে সেগুলো যাওয়ার একটি ব্যবস্থা আমাকে থাকতে হবে, একটা পানির লাইনের ব্যবস্থা থাকতে হবে, ইলেকট্রিসিটির ব্যবস্থা থাকতে হবে। আরো যদি ডেভেলপ কিছু বলতে চাই, যেটা আমাকে একটা কোল্ড স্টোরেজ বা ইত্যাদি ইত্যাদি জিনিসের অবস্থান থাকতে হবে। এবং এই যে আমি বললাম এই কাজগুলো কারা করবে, মৎস্যজীবীরা করবে। এখন ত্রিশাল বা ভালুকা এলাকায় যারা মাছ চাষ করে এরা কিন্তু প্রফেশনালি কেউই তোমার না, মানে মাঝি না বা জেলে না, মৎস্য চাষী না। হুম, তাহলে এরা কি, এরা জাস্ট কমন একটা পিপল, ফার্মার, এবং মাছ চাষে তাদের ইন্টারেস্ট রয়েছে, সেই সেন্সে তারা এই কাজটাতে মোটিভেটেড হয়ে এই কাজটা করা শুরু করেছে। এখন এদেরকে নিয়ে যখন আমি কাজ করতে যাচ্ছি, আরো কোনো ডেভেলপমেন্ট করতে যাচ্ছি, তখন আমি যদি যে বলি যে না, এখানে যাদের মৎস্য চাষী যারা রয়েছে এদেরকে বাদ দিয়ে নতুন টেকনোলজি যেহেতু আমি নিয়ে এসেছি, তাহলে নতুন একটি মৎস্য চাষী গ্রুপ তৈরি করব, তারপর আমি মৎস্য চাষে ট্রেনিং দিব বা ইত্যাদি দিব, তাহলে কিন্তু হবে না। এখানে অতএব তোমার যে প্যারেন্ট অর্গানাইজেশন যেটা রয়েছে সেটাকে রেখেই সেটার থেকে ভিত্তি করেই কাজ করতে হবে। হতে পারে আমার ওই মৎস্য চাষে যারা রয়েছে তারা হয়তো বা কোনো এক্সট্রা ফিড তৈরি করতে পারছে না, বা এক্সট্রা ফিড যে ভূমিকা কি সেটা জানে না, বা এক্সট্রা ফিড কি করে কন্ট্রিবিউশন করতে পারে ফিশ প্রোডাকশনে সেটা জানে না, হতেই পারে, অসুবিধা নেই। মাছ চাষ আমি শুরু করব, তাদেরকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেক্টরে ট্রেনিং দিব, তাদেরকে স্কিল আপ করব, এবং একটা পর্যায়ে যদি তারা না পারছে তখন তাদেরকে আমরা বলতে পারি যে আপনার এই বিষয়টায় না এসে আপনি যে জায়গায় ছিলেন সেই জায়গায় থাকেন। অতএব প্যারেন্ট অর্গানাইজেশনকে কখনোই ডিনাই করা যাবে না, বরং সেটাকে রেখে আমাকে কাজ করতে হবে।
এবং এ দুটোই আমার লাস্ট পয়েন্ট এক্সটার্নাল ফ্যাক্টরের। তাহলে 4টা পয়েন্টই ছিল আমার এক্সটার্নাল ফ্যাক্টরের। নাম্বার 4 এটা হচ্ছে আমার মাল্টিপল গ্রুপ মেম্বারশিপ। এটা আমরা একটু আলোচনা করেছিলাম। এবং নাম্বার 4 হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এক্সটার্নাল ফোর্সেস। এখন নাম্বার 3 যেটা আমি বললাম মাল্টিপল গ্রুপ মেম্বারশিপ, এটা বলতে আমরা বোঝাই, যেমন আমি বলেছিলাম যে তোমরাও যারা রয়েছো তোমরা কি জীবনে শুধুমাত্র একটা গ্রুপের সাথে অ্যাটাচমেন্টে আছো? না, দেখো নাই। কিভাবে নাই আমি তোমাদেরকে ব্যাখ্যা দিচ্ছি। আমি যেমন বলেছিলাম ফ্যামিলি একটা গ্রুপ, তারপর খেলার মাঠ একটা গ্রুপ হতে পারে, তোমরা যখন ইউনিভার্সিটিতে আসো তখন তোমার একটা গ্রুপ, ইভেন তোমরা যখন থিওরি ক্লাসে ঢুকো তখন তোমার একটা গ্রুপ, তুমি যখন প্র্যাকটিক্যাল ক্লাসে ঢুকো তখন তোমার একটা গ্রুপ, ইভেন এগুলো থেকে বের হয়ে যে তুমি যখন রাস্তাঘাটে চলাফেরা করো বা আনুষঙ্গিক ভাবে চলাফেরা করো সেটা তোমার একটা গ্রুপ। আমি যদি ফিরে যাই, তোমরা যেহেতু এখন ইউনিভার্সিটিতে নাই, তোমরা তোমাদের অবস্থানে রয়েছে, সেখানে যদি ফিরে যাই এভাবে হতে পারে। স্কুলে পড়েছো একটা গ্রুপ, কলেজের একটা গ্রুপ, ইত্যাদি ইত্যাদি। এই যে গ্রুপ রয়েছে এগুলো একেবারে ইনফর্মাল গ্রুপ। আমি যদি এখন প্রফেশনাল গ্রুপে আসি, কেউ কেউ রোটারি ক্লাবের সাথে ইনভলভ আছো, কেউ বাঁধনের সাথে ইনভলভ আছো, পলিটিক্যাল যদি বলি কেউ তোমরা ছাত্রলীগ করো, কেউ ছাত্র দল করো, কেউ জামাত করো, ইত্যাদি ইত্যাদি গ্রুপ রয়েছে, বা আরো কোনো গ্রুপ থাকতে পারে। এই যে এতগুলো গ্রুপের সাথে তুমি আছো, এই গ্রুপগুলোতে তুমি যখনই থাকো তখন কিন্তু দেখো সবগুলো গ্রুপে কিন্তু তোমার পারফরমেন্স সমান না। দেখা যাচ্ছে তুমি এক ব্যক্তি হিসাবে যদি 10টা 12টা গ্রুপের সাথে অ্যাটাচমেন্টে থাকো, দেখা যাবে যে তুমি কোনো গ্রুপেই ভালোভাবে সময় দিতে পারছো না। তুমি যদি 1টা 2টা 3টা জাস্ট তোমার ক্যাপাসিটি অনুযায়ী তুমি যদি গ্রুপের সাথে ইনভলভ থাকো, দেখা যাবে যে তুমি সেখানে বেশি সময় দিতে পারছো এবং বেটার ওয়েতে কাজ করতে পারছো। এবং ফাইনালি ওই যে ইন্টারনাল কনসেপ্ট আমি একটা বলছিলাম না, উই ফিলিং তখন তোমার ডেভেলপ করবে এবং তুমি কাজ করতে পারবে। এখানে মাল্টিপল গ্রুপ মেম্বারশিপে আমরা এটা বোঝাতে চাচ্ছি, যদি একজন ব্যক্তির খুব বেশি গ্রুপের সাথে অ্যাটাচমেন্ট থাকে তাহলে সেই গ্রুপটা ভালোভাবে সার্ভ করতে পারে না বা ভালোভাবে কাজ করতে পারে না। এই কথাগুলো এখানে বোঝানো হয়েছে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, আন্ডারস্ট্যান্ডিং এক্সটার্নাল ফোর্সেস। আন্ডারস্ট্যান্ডিং এক্সটার্নাল ফোর্সেস বলতে আমরা বুঝিয়েছি তোমাকে এই কনসেপ্ট গুলো মনে রাখতে হবে যে এই জিনিসগুলো আমাকে প্রভাবিত করতে পারে এবং সম্মিলিতভাবে এই উপরের 3টা এক্সটার্নাল পয়েন্ট প্লাস ইন্টারনাল ফোর্স তো আছে, সবগুলো সম্মিলিতভাবে তোমাকে এই গ্রুপে অ্যাটাচমেন্টে রেখে কাজ করতে প্রভাবিত করবে। সে কথাটি এখানে বলা হয়েছে যে আন্ডারস্ট্যান্ডিং এক্সটার্নাল ফোর্সেস। এই ছিল আমার বিভিন্ন ধরনের ফোর্স গ্রুপ ডিনামিক্সের। জিনিসটা কি কঠিন? ইন্টারেস্ট পাওনি তোমরা এই ফ্যাক্টর গুলো পড়ে? জি ম্যাডাম, জি ম্যাডাম, জি ম্যাডাম। আচ্ছা, ইন্টারেস্ট যদি পেয়ে থাকো ভালো, আর যদি নাও পাও পরীক্ষায় কিন্তু আমার একটা প্রশ্ন আসে যে এক্সটার্নাল ফোর্স দিয়ে টিকা অথবা ইন্টারনাল ফোর্স দিয়ে একটা টিকা, অথবা আসে যে বিভিন্ন ধরনের যে ফ্যাক্টর গুলো রয়েছে, রেসপন্সিবল ফ্যাক্টর গুলো রয়েছে সেটা ডিসকাস করো। বড় প্রশ্ন আকারে একসাথে চলে আসে তখন ইন্টারনাল এক্সটার্নাল দুটোই দিতে হয়। আর যদি টিকাতে আসে একটা একটা করে আসে, হয় ইন্টারনাল ফোর্স নয় এক্সটার্নাল ফোর্স, অথবা হোলটাই আসে। অর্থাৎ 3টা অংশই তোমার কোশ্চেনে কোনো না কোনো প্রতি বছরই আসে। অতএব এটা বাদ দেওয়ার সুযোগ নেই, তোমাকে ভালো লাগলেও পড়তে হবে, না লাগলেও পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখানেই এক্সটার্নাল এবং ইন্টারনাল ফোর্স শেষ করলাম। যাই দেখি নেক্সট কি আছে। এটা কি আবার? হ্যাঁ, এটা দাঁড়াও, আমি অলরেডি সামনের দিকে চলে গিয়েছি। দেখা যাচ্ছে এখন? দেখা যাচ্ছে? জি ম্যাডাম। আচ্ছা, আমি নতুন টপিকে গিয়েছি। গ্রুপ ডিনামিক্সেরই নতুন একটি হেডলাইন,
প্রিন্সিপাল অফ ওয়ার্কিং উইথ গ্রুপস, একটা গ্রুপের যে তুমি কাজ করবে এই প্রিন্সিপালটা কি, এবং এই প্রিন্সিপালটা আমি পড়াচ্ছি ডিএই এর মতে। আচ্ছা, ডিএই শব্দটার ফুল মিনিং কি? ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন। ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। এটা কি আমাদের ডিপার্টমেন্ট, এক্সটেনশন ডিপার্টমেন্ট? না ম্যাম। তাহলে এটা কি, কোন ডিপার্টমেন্ট? পুরো কৃষি অধিদপ্তরটা। হ্যাঁ, এখানে এই যে তোমরা এগ্রিকালচারে পড়াশোনা করছো, যারা আমার এগ্রিকালচারের স্টুডেন্ট রয়েছে, এগ্রিকালচার বলতে আমি এগ্রিকালচার ফ্যাকাল্টির স্টুডেন্টদেরকে বলেছি, তাদের প্রধান এবং বেসিক যে সেক্টরটি রয়েছে চাকরির, সেটা হচ্ছে এই ডিএই, এগ্রিকালচার এক্সটেনশন। এখানে তোমরা এক্সটেনশন অফিসার হিসাবে জয়েন করবে ভবিষ্যতে যদি কেউ চাও, আর ভিন্ন লাইনে যেতে চাইলে সেটা অন্য জিনিস, কিন্তু এটা তোমাদের বেসিক আমি বলেছি। হ্যাঁ, যে আমার এগ্রিকালচার থেকে আমি পড়াশোনা করে কি করব, এটা হচ্ছে তোমাদের জব সেক্টরের একটি ক্ষেত্র। এবং তাদের মতে তারা গ্রুপের সাথে যখন কাজ করে তখন তারা কিছু মূলনীতি মানে বা কিছু গাইডলাইন মেনে কাজ করে। 4টা মূলনীতি মেনে তারা এই গ্রুপ নিয়ে কাজ করে। আমি তোমাদেরকে ওগুলো ডিটেলস পড়াবো না আজকে, শুধুমাত্র এই জাস্ট এই নামগুলো দিয়ে আমি ছেড়ে দিব। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখি কি আছে আমাদের এর পরবর্তী স্লাইডে। দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, ওভাল শেপে দেখতে পাচ্ছি আমাদের কিছু লেখা। নাম্বার 1 আমি বলবো না, এটার 1 2 3 4 নাই। এটা জাস্ট যদি নর্মাল সেন্সে আমি বলি যে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়, চতুর্থ এইভাবে যদি আমি বলি, তাহলে ফার্স্ট ওয়ান যেটি হচ্ছে আমার পার্টনারশিপ উইথ আদার এজেন্সিস, এটি একটি পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট রয়েছে এক্সিস্টিং গ্রুপস। নাম্বার 3 তে আছে গ্রুপ মেম্বার্স ফ্রম দ্য সেম সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, এন্ড লাস্ট ওয়ান হচ্ছে টেম্পোরারি অ্যাজ ওয়েল অ্যাজ পার্মানেন্ট গ্রুপস। এই 4টা বিষয়কে ওরা কনসিডার করে গ্রুপে কাজ করে থাকে, তারা ডিএই। এবং যে বেসিক অর্গানাইজেশন যেটা রয়েছে এক্সটেনশনের, তার কথাটাই আমরা বলছি। এই 4টা কনসেপ্টকে নিয়ে তারা গ্রুপে কাজ করবে। এগুলো একটু উঠাও। পার্টনারশিপ উইথ আদার এজেন্সিস, এক্সিস্টিং গ্রুপস, group members from the same socio-economic background, temporary as well as permanent group. আমি কি যাব নেক্সট কন্টিনিউ করব নাকি এখানে স্টপ করব? হ্যালো ম্যাম, আজকে থাক, অনেক পড়াশোনা হয়ে গেছে। আজকে থাক, অনেক পড়াশোনা হয়ে জি ম্যাম, আমার গেছে। ভালো লাগছে ম্যাডাম, সকাল থেকে ক্লাস করতেছি তো ম্যাডাম। মাথা ব্যথা করতেছে ম্যাডাম। মাথা ব্যথা করছে? জি ম্যাম, কানে হেডফোন দিয়ে করতেছি তো ম্যাডাম, খুব প্রচন্ড মাথা ব্যথা। কেন হেডফোন লাগায় কথা বলতে হবে সবসময়, এমন কথা আছে? হেডফোন না ছাড়া ম্যাম, কথা হেডফোন বলো, লাগালে ম্যাডাম সাউন্ডটা ক্লিয়ার শোনা যায়। ক্লিয়ার শোনা যায়। হ্যাঁ, এটা ঠিক বলেছো। যেমন আমি তোমাদের ক্লাস নেওয়ার আগে আমারও 2টা ক্লাস ছিল, সেটা নিলাম, আমার কানেও হেডফোন লাগানো, তো আমিও, তবে আমার খারাপ লাগছে না, তোমরা বললে আমি ক্লাস কন্টিনিউ করতে পারি। না আচ্ছা ম্যাম, ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমি আর ক্লাস নিব না। তবে থ্যাংক ইউ ম্যাম। যতটুকু পড়িয়েছি সেটুকু তোমরা রপ্ত করার চেষ্টা করো। ধরো পড়িয়ে তো দিলাম, শেষ হয়ে গেল, আমার তরফ থেকে তো দিয়ে দিলাম, কিন্তু তোমরা এটাকে জাস্ট একটু বোঝার চেষ্টা করো এবং সেটাকে মনে রাখার চেষ্টা করো, তাহলেই হবে, আর কিছু না। নেক্সট ক্লাসে আমরা এগুলো জাস্ট পয়েন্ট আকারে কিছু ডিটেলস। হ্যাঁ বলো। ম্যাম, একটা আউট অফ কন্টেক্সট কোশ্চেন করি। বুঝি নাই ম্যাম, পড়াশোনার বাইরে একটা কোশ্চেন করি। শিওর। ম্যাম, আমাদের তো এই যে এই সেমিস্টারে ক্লাস শুরু হয়েছে, থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল তো হয়নি, তো ম্যাম না, আপনাদের টিচারদের কি ম্যাম বলা হয়েছে কোনো গাইডলাইন যে এই 3-1 ক্লাসগুলো মানে মানে কত সময়ের মধ্যে শেষ করতে হবে এরকম? না, আমাদের এখনো আমরা পাই নাই এ ধরনের গাইডলাইন, এখনো আমাদের কাছে আসে নাই যে এত দিনের মধ্যে, এই উইকস এর মধ্যে ক্লাস শেষ করতে হবে। আমরা শুধু আমাদের ইনস্ট্রাকশন এসেছিল যে ক্লাস নেওয়ার জন্য আমরা সেইভাবেই ক্লাস নিচ্ছি। এখনো আমরা ওই ধরনের ইনস্ট্রাকশন পাইনি। থ্যাংক ইউ হয়তোবা ম্যাম। শেষের দিকে যখন অধিকাংশ ক্লাসগুলোই চলে যাবে, তোমাদের তরফ থেকে যদি কোনো ধরনের
যেমন এই ক্লাসগুলো কিন্তু তোমাদের তরফ থেকে আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশনের মতো এসেছিল যে তোমরা ক্লাস করতে চাও এই সে, এবং যাদের মনে হয় রিপিট আছে ওদের মনে হয় পরীক্ষা চলছে এখন, ঠিক না? আজকে যারা উপস্থিত রয়েছে এদের মধ্যে কেউ কি আছো যে আমার এক্সটেনশনে রিপিট আছে লেভেল 2 তে? এটা গত 5 তারিখে একটা পরীক্ষা হয়েছে, রিপিট পরীক্ষা হয়েছে। হয়তোবা ওগুলো শেষ করে তারপর তোমাদের হয়তোবা পরীক্ষার কথা চিন্তা করতে পারে। ম্যাম পরীক্ষা কি ম্যাম নিবেই? আমাদের এই ধরনের কোনো ইনস্ট্রাকশন নেই, আমি জানি না। প্র্যাকটিক্যাল ক্লাস হওয়ার সম্ভাবনা আছে কি অনলাইনে? না, প্র্যাকটিক্যাল ক্লাসের কথা দুই একবার উঠেছিল আসলে। প্র্যাকটিক্যাল ক্লাস তো আসলে ধরো আমাদের এক্সটেনশনে একরকম, এক একটা ডিপার্টমেন্টে এক এক রকম, ঠিক না? বা কিছু কিছু ডিপার্টমেন্ট আছে শুধুমাত্র থিওরিটিক্যাল যে বেসিস গুলো আছে সেগুলো দিতে পারে, কিন্তু কিছু কিছু ডিপার্টমেন্ট আছে তোমাকে তো অবশ্যই মানে সশরীরে ফ্যাসিলিটিস ডেভেলপ করে সেই জিনিসগুলো দেখতে হবে, যেমন কোনো কিছু স্লাইড দেখা বা কোনো সিমটম দেখা ইত্যাদি জিনিসগুলো, ঠিক না? সেগুলো আসলে উঠেছিল তখন, এইভাবেই আলোচনাগুলো হয়েছিল যে সেটা আসলে ডিফিকাল্ট। তখন হয়তো বা কোনো অল্টারনেটিভ পরিকল্পনা আসতে পারে যে ঠিক আছে যেগুলো সশরীরে করতে হবে সেটাকে কিভাবে আমরা অন্য জায়গায় মার্কসকে কনভার্ট করে কিভাবে কি করতে পারি, এটা তো ওয়ে আউট একটা হয়তো বা বের করতে হবে বা ট্রাই চলছে। কিন্তু আমি যেহেতু এখন ডিপার্টমেন্টের হেডও না বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো সেক্টরের সাথে ওভাবে ইনভলভ নেই, এই কারণে এই মেসেজগুলো কমন প্ল্যাটফর্মে যখন আসে তখন আমরা মিটিং এর মাধ্যমে ইন জেনারেল টিচাররা জানতে পারি। হয়তো বা অ্যাডভান্সমেন্ট কোনো মেসেজ থাকতে পারে ডিপার্টমেন্টের হেড, ডিন অথবা অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তাদের কাছে। ভেটেরিনারি প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে তো তাই। ভেটেরিনারি প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে? জি ম্যাম। কবে থেকে শুরু হয়েছে? ম্যাম এটা জানি না ম্যাডাম, ক্লাস হচ্ছে, কথা হতে তো বললো যে প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে। কবে থেকে শুরু হয়েছে, বা তোমাদেরও যদি এই ধরনের আগ্রহ থাকে ক্লাস শুরু করার তাহলে তোমরা এই ব্যাপারে কথা বলতে পারো। ডিন স্যার আছেন, বা প্রথমে তো তোমাদের প্রতিনিধিদেরকে কথা বলতে হবে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তারপর হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা ডিন স্যার, পরে বাকি অন্য যে জায়গাগুলো আছে ওভাবে। ইভেন আমি যে কথাটা বললাম ভেটেরিনারি স্যাররাই কিন্তু প্রথমে ওনারাই ওই বিষয়টাকে বেশি আলোচনায় নিয়ে এসেছিলেন যে ওনাদের অবশ্যই প্র্যাকটিক্যালি ফিজিক্যালি থেকে ক্লাসগুলো করানো প্রয়োজন, তাহলে ওনারাই শুরু করলো সেটা তো আমি জানি না। আমি তো বললাম যে আমরা একটু এখন তো দূরে, আমরা তো ইন জেনারেল টিচার, একটু তো বুঝো যে যারা অ্যাডমিনিস্ট্রেশনের দিকে থাকে তারাই মেসেজগুলো আগে পায়। ইকোনমিক্সেও নাকি প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে মাঝে মাঝে? মাঝে মাঝে হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস, আমার জানা নাই। শুধু থিওরি নিয়ে সেকেন্ড সেমিস্টারটা শেষ করে নিয়ে পরে সব প্র্যাকটিক্যাল একবার নেওয়া যায় না? হ্যাঁ, আমাদের পরিকল্পনাটা এটাই ছিল যে আমরা এখন থিওরি ক্লাসগুলোকে জাস্ট শেষ করে আমাদের কোর্সটাকে কমপ্লিট করে রাখি, যখন পরিস্থিতি নর্মাল হবে বিশ্ববিদ্যালয়গুলো খুলবে তখন আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো নিয়ে আমরা কোর্সটাকে টোটালি কমপ্লিট করব। অনলাইনে প্র্যাকটিক্যালটা আসলে কেমন হয়ে যায় আসলে? এই সেন্সের থেকেই তো এটা বিরত রাখা হয়েছিল। হ্যাঁ, এখন যেহেতু দুটো ফ্যাকাল্টি শুরু করেছে তোমরা এই ব্যাপারে কথা বলতে পারো। ম্যাম এরকম যদি হয় যে আমাদের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে মানে থিওরি ক্লাসগুলো মানে এই সেমিস্টার শেষ হওয়ার পর ভার্সিটি যদি না খুলে প্র্যাকটিক্যাল ক্লাস যদি না হয়, তাহলে কি ম্যাডাম আমাদের পরের সেমিস্টারেরও থিওরি ক্লাস শুরু করার মতো কোনো সম্ভাবনা আছে না ম্যাডাম? আগে এই সেমিস্টার শেষ করে তারপরে পরেরটা শুরু করবে এরকম? এটুক তো বুঝো যে একটা সেমিস্টারের সাথে আরেকটা সেমিস্টারের অ্যাটলিস্ট কিছু লিঙ্ক থাকে। হ্যাঁ, কারণ তোমার যদি এই সেমিস্টারে কিছু ল্যাকিংস থাকে সেটা কিন্তু রিকভারি করা সম্ভব হবে না। অতএব বেটার হলো এটাকে কমপ্লিট করে যে, কারণ এটা এই জন্যই প্রবলেম হবে তোমার যখন ফাইনাল শুরু হয়ে যাবে অবশ্যই লেভেল 4 এর ফাইনাল তোমাকে শুরু করতে হবে। লেভেল 4 এর ফাইনাল শুরু করার পর আর কি থাকবে? ওর তো আর কিছু নাই। কোন সেমিস্টারে যে ওর প্র্যাকটিক্যাল তুমি নিবে? নিয়ম তো একটা সেমিস্টারের জন্য হইতে পারবে না। বুঝতে পেরেছো? জি ম্যাম। ম্যাম হ্যাঁ বলো।
ম্যাম আমাদের কি সিটি এক্সাম হবে না তুমি ডাইরেক্ট? এতক্ষণ কইছিলা সিটি এক্সামটা কিভাবে নিবে বলো? এতগুলো স্টুডেন্টকে ধরো অনলাইনে, এটা আমার পক্ষে ম্যানেজ করা সম্ভব? ধরো আমি একজন না টিচার, না ক্লাস ম্যাম, টিচার, ভার্সিটি ওপেন হওয়ার পর তখন কি সিটি এক্সাম নেওয়ার পসিবিলিটি আছে না ডাইরেক্ট মানে ডিরেক্ট ফাইনাল? আমি তো প্রথমেই স্বীকার করে নিয়েছি যে আমি আসলে অ্যাডমিনিস্ট্রেশনের এই মেসেজগুলো আমার কাছে নাই। হ্যাঁ,